ভারতের সবথেকে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি হলো এই গ্রাম। একে বলা হয়ে থাকে ল্যান্ড অফ গড। হিমাচল প্রদেশের বহুল পরিচিত জায়গাগুলি থেকে অনেকটা দূরে অবস্থিত এই গ্রাম, যেখানে যাওয়ার জন্য আপনাকে পার করতে হবে সবচেয়ে ভয়ানক রাস্তাগুলির মধ্যে একটি, হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, যা NH5 নামেও পরিচিত। এই গ্রাম থেকে দেখা মেলে কৈলাস পর্বতের। এখানকার বাসিন্দাদের বলা হয়ে থাকে কিন্নর, যার মানে দেবতাদের মনোরঞ্জনের কাজে যারা নিযুক্ত থাকতেন। হ্যাঁ, আজকের পর্বে থাকছে কল্পা ভ্রমণ, সাথে থাকছে ভারতের শেষ গ্রাম ছিটকুল ঘোরার অভিজ্ঞতাও। এই ভিডিওটি আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের তৃতীয় পর্ব। এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না, এবং এখানে সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন। আজকের এই সুন্দর দৃশ্য দেখে একটা নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি, দেখুন। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 8:15। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাব সাংলা থেকে কল্পার উদ্দেশ্যে। সাংলা থেকে কল্পার দূরত্ব প্রায় 49 কিলোমিটার মতো। আর রাস্তায় যেতে যেতে কিছু আমাদের সাইট সিনও আছে, সেটাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবেন। আজকের আমাদের প্রথম স্পট হবে ছিটকুল। সাংলা থেকে ছিটকুলের ডিস্টেন্স মাত্র 23 কিলোমিটার মতো। সময় লাগবে, ড্রাইভার দাদা বলছে 1.5 ঘন্টা। ছোটবেলায় যখন আঁকার বই কিনতে যেতাম দোকানে, দেখবেন পাতা উল্টালে না পুরো সিনারি পাল্টে যায়। একটা পাতায় ধরুন কার্টুন রয়েছে, আরেকটা পাতায় সুন্দর একটা পাহাড়ি গ্রাম রয়েছে। সেই রকম এই স্মৃতি ভ্যালি ট্যুরে আমার এসে মনে হচ্ছে আমি কোনো ড্রয়িং খাতার পাতা উল্টাচ্ছি। মানে একটা পেজের সাথে আরেকটা পেজের কোনো মিল নেই, প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্য প্রত্যেকটা জায়গার। এত ভালো লাগছে। এখনও তো জাস্ট আমাদের ট্যুরটা স্টার্টই হয়েছে, তাতেই যা সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। আর হয় না, একটা স্বপ্নের জার্নি থাকে। যেহেতু এটা পাহাড়ি রাস্তা আর বেশ ঘোরানোই রাস্তা, যাদের পাহাড়ি রাস্তায় বমিটিংয়ের টেন্ডেন্সি আছে তারা বমির ওষুধ ক্যারি করুন এবং গাড়িতে ওঠার বেশ খানিকক্ষণ আগে বমির ওষুধ খেয়ে উঠবেন। ছিটকুলে এসছি, বলা হয় ইন্ডিয়ার সবচেয়ে ক্লিনেস্ট এয়ার এই ছিটকুলেই পাওয়া যায়। একটু দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে নিন, আমরাও সেটাই করলাম। এবার এই ওপরের দিকে যাব, ছিটকুল মাতার মন্দিরে। চলুন। এই হলো ছিটকুল মাতার মন্দির। একটুখানি ওপরের দিকে উঠে আসতে হলো। গেটটা দেখুন কি সুন্দর। চলুন ভেতরে যাই। আর আজকে আকাশটা দেখেছেন কি অপূর্ব লাগছে। আর এইখানটাতে চাঁদ দেখা যাচ্ছে, দেখুন। দাঁড়ান আমি জুম করি, একফালি চাঁদ। এই মন্দিরটিকে বলা হয়ে থাকে মাথি মন্দির বা চিৎকুল মাতার মন্দির। বাসপা উপত্যকার রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত হন এই মাথি মাতা। এই হলো মূল মন্দির, আসুন। আর হিমাচলের অন্য সমস্ত মন্দিরের মতো কিন্তু এই মন্দিরেও সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে। আমরা যখন গিয়েছিলাম মূল দ্বার বন্ধ থাকলেও গেটের ভেতর থেকে মায়ের দর্শন আমরা পেয়েছিলাম। মনোরম পরিবেশে শান্তশিষ্ট এই মন্দিরটা দর্শন করলে আপনাদের বেশ ভালো লাগবে। এই মন্দিরটা প্রায় 500 বছরের বেশি পুরনো। এটা হলো ছিটকুলের প্রাইমারি স্কুল। আর এই যে স্কুলের স্টুডেন্ট। হ্যালো হ্যালো হ্যালো। বাই 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 বাই। দাঁড়িয়ে আছি ছিটকুলে। অল্প কয়েকটা ঘরের বাস এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে পাবেন। এছাড়া কিছু ক্যাম্প পাবেন, মানে টেন্ট পাবেন, যে টেন্টগুলো একদম নদীর ধারে অবস্থিত। আর এটা কিন্তু একদম
তিব্বতের আগে মানে চীন আর ইন্ডিয়ার সীমান্তের শেষ গ্রাম এটা। এখান থেকে যদিও সীমান্ত মানে বর্ডার বেশ অনেকটা দূরে, তারপরেও এর পরে আর কোনো লোকালিটি নেই। বেশ সুন্দর জায়গা, খুব ভালো লাগবে, আসুন। আমার মনে হয় আপনারাও এনজয় করবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেই রয়েছে হচ্ছে হিন্দুস্তান কা আখরি ধাবা বলে একটা ধাবা, যেটা এখানে বেশ ফেমাস। এখানে চাইলে আপনারা লাঞ্চ টাঞ্চ করতে পারেন, এছাড়া টুকটাক ম্যাগি ঠ্যাগিও খেতে পারেন। এই ছিটকুলের অ্যালটিটিউড হচ্ছে 11,319 ফিট। শীতের সময় কিন্তু বরফে ঢেকে থাকে। এই হলো হিন্দুস্তান কা আখরি ধাবা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারেন। খুব সুন্দর লোকেশানে অবস্থিত। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটেরও ব্যবস্থা আছে। এই ছোট্ট ছিটকুল গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখবো বলে সামনের দিকে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এটা ছিটকুলের গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল। দেখুন কি লোকেশানে অবস্থিত, কি অপূর্ব। ফাইনালি বাস পরিবারের সামনে পৌঁছে গেছি। দেখুন কি স্রোত, এই বাস পরিবার খরস্রোতা নদী, প্রচণ্ড স্রোত। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছে সেখান থেকে ওই 10 মিনিট মতো পায়ে হেঁটে সময় লাগলো। সামনে দেখুন বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর। বাস পরিবারের রাস্তাটা বেশ খাড়ায়। যাদের পাহাড়ি রাস্তায় হাঁটতে প্রবলেম হয় বা হাঁটুর সমস্যা আছে তাদের নিচে না নামাটাই ভালো, কারণ প্রচণ্ড খাড়ায় রাস্তা। এই যে গাড়িগুলো যাচ্ছে দেখুন, এই ওপরে উঠছে। এই যে এরকম হলো রাস্তা। আমরা এখন বর্ডার এরিয়ার দিকে যাচ্ছি। আগে বেশি দূর যেতে দিত না, মানে এখান থেকে চায়না বর্ডার বেশ অনেকটা দূরে, প্রায় 70 কিলোমিটার দূরে। আগেই একটু মানে সামনে অবধি যেতে দিত, এখন নাকি নতুন নিয়ম করেছে প্রায় 8 কিলোমিটার অবধি ভেতরে যেতে দেবে। এইখানে যেরকম চেকিং হবে, আমি এখানে ক্যামেরাটা একটু অফ করছি, পরে আবার দেখা হচ্ছে। চেকপোস্টে চেকিং হলো, একজনকে নামতে হলো, দুজনেরই আধার কার্ড দেখলো, দুজনেরই আধার কার্ড জমা দিতে হলো, বয়স টয়েস সমস্ত কিছু জিজ্ঞাসা করলো। তারপর রাহুলের গলায় একটা কার্ড ঝুলিয়ে দিয়েছে, সেই কার্ডটা নিয়ে আমাদেরকে যেতে হবে। আবার ফেরার সময় মনে হয় মেবি ফেরত দিয়ে যেতে হবে। এই যে এই কার্ডটা দিয়েছে আমাকে, এই কার্ডটা বললো নিয়ে আসতে, নাহলে আবার বললো মানে ব্যাক করে যেতে হবে কার্ডটা নিয়ে আসার জন্য। যাই হোক, এই কার্ডটা দিলে আপনারা হারাবেন না, আপনাদের কাছে ভালোভাবে রেখে দেবেন। বর্ডার ক্রস করে যে 8 কিলোমিটার ভেতরে ঢুকতে দিচ্ছে, সেই 8 কিলোমিটার এখানেই শেষ হচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর, জাস্ট রং তুলি দিয়ে আঁকা মনে হচ্ছে। দূরের পাহাড়ে ভেড়া চড়ছে, ওদিকে বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, একদম ছবির মতো সুন্দর। আর এই ছবির মতো সুন্দর জায়গায় আমরা কিছু ছবি তুললাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়ি এই সামনেটায় আটকে দিয়েছে, এরপরের যে রাস্তাটায় সেটাই আর যেতে দেয় না। এখান থেকেও চায়নার বর্ডার বেশ অনেকটা দূরে। সাংলা থেকে কল্পা পর্যন্ত যেতে গাড়িতে অ্যাপ্রক্সিমেটলি খরচা পড়তে পারে 4 থেকে 4,500 টাকা মতো। তবে আমরা এই ট্যুর প্যাকেজে করেছিলাম, তাই গাড়ি ভাড়া প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। আমরা এই ট্যুরটা করেছিলাম জুন মাসে। ছিটকুল থেকে কামরু ফোর্টের সামনে চলে এসেছি। এই যে গাড়িটা আমাদের এইখানে পার্কিং করলো। এখান থেকে সামনের দিকে বেশ খানিকটা হাঁটতে হবে। ড্রাইভার দাদা বললো ছোটো গাড়ি হলে সামনের দিকে অনেকটা যায়,
বাট বড় গাড়ি বলে এই রাস্তায় ঢুকবে না, রাস্তাটা একদমই সরু। চলুন সামনের দিকে বেশ খানিকটা ট্রেক করে যেতে হবে। রাস্তার সৌন্দর্য অপূর্ব, সব আপেল গাছ, আপেল হয়ে আছে। এরকম রাস্তা, বেশ খাড়ায় রাস্তা দেখছি। আমরা একদম টপটায় উঠবো, এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে ওই টপটাতে। কলকাতা কলকাতা से आए हैं, आपका यहाँ जगह देख ले। রাস্তায় যেতে যেতে কার দেখা পেলাম দেখুন, কি কিউট একটা বাছুর। রাস্তা প্রচণ্ড খাড়ায়, একদম স্টিফ রাস্তা। এইরকম হচ্ছে রাস্তার অবস্থা, আর বেশ খানিকটা হাঁটা। আর এই হলো সাংলা গ্রাম। বেশ অনেকটা উঠে আসার পরে এখানে দেখুন অ্যারো দিয়ে মার্ক করা আছে কামরু ফোর্ট। এইরকম হচ্ছে সিঁড়ির অবস্থা, এই সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে, বেশ অনেকটা ওঠা। ভুলভুলাইয়া টাইপ দেখছি সামনে, কাছে কি দেখছি নাই। ফাইনালি ওপরটায় উঠে চলে এসেছি। বেশ অনেকটা ওঠা, যাদের এই পাহাড়ি রাস্তায় চলাফেরা করতে অসুবিধা হয় তাদের এখানে না আসাটাই ভালো, কারণ প্রচণ্ড খাড়াই সিঁড়ি। এই হলো গেট, কাঠের দরজা। এই যে ঢুকেই দেখতে পাবেন এখানে অ্যারো দিয়ে মার্ক করা আছে। ডান দিকে যদি চলে যান তাহলে কামরু ফোর্ট পড়বে, আর বাঁ দিকে গেলে শ্রী বদ্রী বিশালজি টেম্পল আছে, সেইটা প্রথমে দেখব। আগে বাঁ দিকে যাই, চলুন চলুন মন্দির দর্শন করে আসি। এই দেখুন কত আপেল, দেখুন একদম হাতের সামনে আপেল, দেখুন এই দেখুন ভর্তি আপেল গাছটায়। এখনও মনে হচ্ছে অনেকটা, মানে এখনও মন্দিরই খুঁজে পাইনি। সিঁড়ি দিয়ে নামছি আর উঠছি, সিঁড়ি দিয়ে নামছি আর উঠছি। এই যে আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এটা একটা কিছু ফলের গাছ, ওপরে পাথর দিয়ে শেডগুলো দেওয়া। আমাদের ওখানকার বাড়ির যে শেডগুলো দেওয়া হয় সেগুলো টিনের হয় বা ধরুন টালি হয়, এখানে দেখুন পাথর দিয়ে শেড দেওয়া। ফাইনালি মন্দিরের গেট দেখতে পেয়েছি, এইটা দিয়ে এন্টার করতে হবে। পুরো মন্দিরটায় কাঠ দিয়ে করা। হলো বদ্রী বিশালজির টেম্পল। কামরু গ্রামের এই মন্দিরটা বদ্রী বিশালজিকে উৎসর্গ করা। মনে করা হয় প্রায় পঞ্চদশ শতাব্দীতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। বদ্রী বিশালজি মানে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা এই মন্দিরটির কারুকার্য দেখার মতো। তবে যাওয়ার পথে বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে তবে যেতে হবে। আমরা যখন গিয়েছিলাম মন্দিরের মূল দ্বার বন্ধ ছিল, তবে মন্দিরের পরিবেশ এবং মন্দিরের কারুকার্য দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। এখানে একটা জিনিস দেখুন, মনেস্ট্রি এবং মন্দির দুটো একসাথেই আছে। এখানকার একজন লোকালকে জিজ্ঞাসা করলাম, উনি বলল শুধু মন্দিরে যখন পুজো হয় তখনই নাকি মূল মন্দিরের দ্বার খোলে। বললো সকালবেলায় 7-8টার সময় খোলে, আবার মাঝখানে নাকি বন্ধ থাকে, আবার বিকেলবেলা 4-5টার দিকে খোলে। আমাদের দেখা তো আর হলো না, চলুন কামরু ফোর্টের দিকে যাই এখন। এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেটা হচ্ছে এন্ট্রি উইদাউট ক্যাপ অ্যান্ড ইউনাইটেড ওয়েস্ট ইজ প্রোহিবিটেড, শুজ আর নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল, লেডিস আর নট অ্যালাউড ডিউরিং মেন্সেস পিরিয়ড। চলুন একটা মাথায় কিছু বেঁধে যেতে হবে ভেতরে। মন্দিরে ঢুকতে গেলে এখানে এরকম কোমরে বাঁধতে হয়, আর হিমাচলি টুপি এটা পরতে হয়। বুশাহার রাজবংশের রাজধানী ছিল এই কামরু দুর্গ বা কামরু ফোর্ট। কাঠ ও পাথর দ্বারা অসাধারণ নির্মাণ শৈলীতে নির্মিত এই কামরু ফোর্ট। কামরু ফোর্টের মধ্যেই রয়েছে কামরু মাতার মন্দির। এই কামরু ফোর্ট প্রায় 2900 মিটার উচ্চতায় অবস্থিত, যা দেবী কামাখ্যাকে উৎসর্গ করা। কামরু ফোর্টে এসেছি, আপনারা তো জানেনই। আমার পেছনের ভিউটা দেখুন কি সুন্দর।
এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা একটাই মন্দির খোলা রয়েছে, কামরূপ মায়ের মন্দির। সেই মন্দিরে দর্শন করলাম, দর্শন করে মনটা একদম ভরে গেল। দারুণ সুন্দর মায়ের বিগ্রহ। আর কামরূপ ফোর্ট খোলা নেই, যাই হোক এখন আমরা বেরিয়ে যাব। লাঞ্চ করার জন্য এসেছি এই সাংলাতেই একটা রোড সাইড ধাবাতে। চাউমিন অর্ডার করেছি, ভেজ চাউমিন, 120 টাকা প্লেট। এই হলো সাংলা বাজার, আর আমরা এই দোকানটা থেকে খেলাম। চলুন এখন কলপার উদ্দেশ্যে যাওয়া যাক। আর খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। এটা হলো সাংলার বাস স্ট্যান্ড। এই রাস্তাটা হিন্দুস্তান তিব্বত হাইওয়ে অথবা NH5 মনে করা হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার মধ্যে এটি একটি। বাসপা রিভারের হাত ছেড়ে এখন আমরা আবার শতদ্রু নদীর হাত ধরলাম। এখন আমাদের চলার পথে সঙ্গী হবে আবার শতদ্রু নদী। আমরা একটু পরে ওই ওপরটায় যাবো, একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখান থেকেই কৈলাস পর্বত দেখা যায়, বাট এখন ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ওপরের দিকে মেঘলা হয়ে আছে ওয়েদার। দেখা যাক ওপরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি কিনা। আমরা কলপাতে মেন কৈলাস পর্বতটা দেখতে যাচ্ছি। আচ্ছা, এইখান থেকে কৈলাস যাত্রা হয়। आगे जो पुल दिखाई दे रहा है ना, हाँ हाँ हाँ, शोंगटोंग ब्रिज है। सोंगटोंग ब्रिज। हाँ, वहाँ से पैदल यात्रा होगा। कितना टाइम लगता है यहाँ से? 18 किलोमीटर है, আচ্ছা, 2 दिन में पहुँच। এখান থেকে 18 কিলোমিটারের রাস্তা, 2 দিন মতো সময় লাগে পৌঁছাতে। এই জায়গাটার নাম হচ্ছে পাওয়ারি। এইখানে দেখালাম দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, আমরা বাঁ দিক থেকে চলে গেলাম। আমরা তো কলপার দিকে চলে গেলাম। ডান সাইডের যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে নাকোটাবো বলে যে জায়গাটা আছে, সেদিকে চলে যায় এই রাস্তাটা। আমরা কালকে যাব এই রাস্তা দিয়েই। ফাইনালি আমরা রিকংপিওতে পৌঁছে গেছি। এই রিকংপিও হলো কিন্নর ডিস্ট্রিক্টের সদর শহর। এই জায়গাটা প্রচণ্ড জমজমাট। এখানে বড় বড় স্কুল থেকে কলেজ, অফিস কাছারি সমস্ত কিছু আছে। এখানে সবচেয়ে বড় বাস টার্মিনাসও আছে, সেটাও দেখাবো আপনাদেরকে, সামনে আসছে। বাজারঘাট সমস্ত কিছু আছে এখানে। কিন্নর জেলার ফেমাস জায়গা এটা। এই রিকংপিও থেকে কলপার দূরত্ব আর 8 থেকে 10 কিলোমিটার মতো, আর বেশিক্ষণ টাইম লাগবে না। বেশ সুন্দর এই রিকংপিওটা, জায়গাটা একদম জমজমাট। ফাইনালি আমরা কলপাতে পৌঁছে গেছি। আমাদের হোটেল আর এখান থেকে বেশি দূরে না। আমরা এখন হোটেলে এন্টার করব না, আমরা এই কলপার যে চিনি গ্রামটা আছে, মানে কলপার আগের নাম ছিল হচ্ছে চিনি, সেই চিনি গ্রামটায় আমরা ঘুরতে বেরিয়েছি। প্রথমেই আমরা দেখে নেব নারায়ণ নাগিনী টেম্পল। আর বেশ খানিকটা সিঁড়ি ভেঙে উঠে আসতে হলো। এইখানে জুতো খুলতে হবে। গোল্ডেন কালারের একটা গেট আছে, আর এখানে টুপি রাখা আছে। টুপি পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই হিমাচলি টুপি নিয়ে নিলাম আমি একটা। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো এবং অন্যান্য যে হিমাচলের মন্দির আপনাদেরকে দেখিয়েছি যেরকম সুন্দর কাঠের কাজ করা, এখানেও আপনারা কাঠের কাজ দেখতে পাবেন সুন্দর, এবং বিভিন্ন রকম কারুকার্য দেখতে পারবেন এই মন্দিরে। এই মন্দিরটি ভগবান নারায়ণ এবং নাগদেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে এই টুপিগুলো পরা মাস্ট। কেমন লাগছে? হিমাচলি লাগছে। মন্দিরের মূলদ্বার এখন বন্ধ আছে, কখন খুলবে জানি না। এখানে লোকাল কাউকে দেখতেও পাচ্ছি না। আর এখান থেকেই কিন্নর কৈলাস দেখা যায়। এখন পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যদিও বরফে মোড়া পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এইগুলো দেখুন পুরো মেঘে ঢাকা, নাহলে আরও রেঞ্জ দেখা যায় এদিক থেকে। দেখা যাক, কালকে সকাল অবধি তো আমরা আছি। যদি আমাদের দেখা দেয় মহাদেব, তাহলে আপনাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে। চলে এসেছি মনেস্ট্রির সামনে, মন্দির থেকে একদমই সামনে, বেশি দূরে না। প্রেয়ার হুইলগুলো এখানে আছে দেখুন। এই হলো মনেস্ট্রি।
যে জায়গাটা দেখতে পাচ্ছেন রেলিং দিয়ে ঘেরা, এটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমরা ওই দিকটা দিয়ে আসলাম, প্রথমে আমরা রোগী ভিলেজ দেখব, তারপরে এই সুইসাইড পয়েন্টটা দেখব। আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম সুইসাইড পয়েন্ট, দেখাবো আপনাদেরকে একটু পরে। জায়গাটা দেখুন। রোগী ভিলেজে পৌঁছে গেছি। এই যে গাড়িটা আমাদের এইখানে পার্কিং করলো, এখান থেকে বেশ খানিকটা দূর হেঁটে যেতে হবে। চলুন, এখানে একটা মন্দির আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। এখান থেকে কতটা দূর কি হাঁটা জানি না, সামনের দিকে যাই, চলুন দেখি। উপরের রাস্তাটা দিয়ে আসলাম, দিয়ে এখান থেকে সিঁড়ি পেলাম, সিঁড়ি দিয়ে নিচে নামলাম। এখন এখান থেকেও বেশ অনেকটা বলছে নিচে নামতে হবে। এই দেখুন ডগটাকে দেখুন। চলুন, বেশ খানিকটা নিচের দিকে মনে হচ্ছে পৌঁছে গেছি। ওপর থেকে খুব একটা বেশি সিঁড়ি নামতে হলো না, ওঠার সময় একটু কষ্ট হবে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। চলুন ভেতরে প্রবেশ করা যাক। মানে হিমাচল প্রদেশের আপনারা সমস্ত মন্দিরের স্ট্রাকচারই এরকম দেখতে পাবেন, এরকম সুন্দর কাঠ দিয়ে করা। এখানের এই মন্দিরটারও মূল দ্বার দেখছি বন্ধ। মন্দিরটি হলো নারায়ণ টেম্পল, যা ভগবান নারায়ণ এবং নাগ দেবীকে উৎসর্গ করা। দুটো কাঠকে যদি বাড়ি মারা হয় যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। আমি এখন সুইসাইড পয়েন্টের সামনে যাচ্ছি। আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিল। সামনে যেহেতু গাড়ি পার্কিংয়ের একটা সমস্যা আছে, তাই এখান থেকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। নিচটা দেখলে ভয় পেয়ে যাবেন। এ দেখুন, ওই যে নিচে শতদ্রু নদী বয়ে যাচ্ছে। পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখুন কি সুন্দর, আর ভিউটাও অসাধারণ। আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখুন এই যে সাইড দিয়ে যে ব্যারিকেডগুলো দেওয়া আছে, এগুলো দেখুন ভেঙে ঝুলছে। এই দেখুন কী অবস্থা দেখুন। এখানে সুইসাইড পয়েন্টের সামনে পৌঁছে গেছি। এই যে রেলিং দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এটাই হলো সুইসাইড পয়েন্ট। এইখান থেকে ভিউটা দেখুন সুইসাইড পয়েন্ট থেকে, মানে নিচে পড়লে কেউ আর বাঁচবে না। কি সুন্দর, কি অপূর্ব দেখুন। পাহাড়ের ধারে অনেক জায়গার নাম হয় সুইসাইড পয়েন্ট। এখান থেকে রাজারা নাকি ধাক্কা মেরে ফেলে দিত, এরকম অনেক গল্প থাকে। এই জায়গাটা এতটাই ডেঞ্জার দেখতে, মানে এখান থেকে পড়লে আর কেউ বাঁচবে না, তার জন্য এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট দেওয়া হয়েছে। কিন্নরে পৌঁছে গেছি। আমরা যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টেতে। আসুন রুমটা দেখাই। ঢুকেই একটা বেশ বড় মাপের ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের এপাশে মিরর রয়েছে। ওয়াশরুমের সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে এবং ওয়াশরুমটা বেশ বড় মাপের উইথ গিজার, কারণ এখানে বেশ ভালো ঠান্ডা রয়েছে। প্রায় 7000 আপ এখানের অ্যাটিটিউড, তাই বেশ ভালো ঠান্ডা রয়েছে। রুমের এদিকে রয়েছে চেয়ার টেবিল, তার উপরে একটা টিভি রয়েছে। টিভিটা কি কিউট, এটা অনেক পুরনো আমলের টিভি। এদিকে রয়েছে দুটো বেড, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া রয়েছে, কম্বল, বালিশ, কুশান, সমস্ত কিছু। টাওয়াল আর সাবানও দিয়েছে। ও সাথে আবার শৈলী ক্লিপ দিয়ে গেছে। বেশ বড় মাপের একটা জানলা রয়েছে, যাতে বেড থেকে শুয়ে শুয়ে দূরের পাহাড় দেখতে পান আপনারা। আর বলাই বাহুল্য, এরকম সুন্দর জায়গায় উইথ ব্যালকানি রুম নেব না সেটা তো হতেই পারে না, তাই এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। আর ব্যালকানি থেকে রয়েছে কিন্নর কৈলাস রেঞ্জ। দারুণ ভিউ, শুধু এখন মহাদেবের দর্শনের আশায় আমরা। হোমস্টেতে থাকা এবং খাওয়া নিয়ে 1800 থেকে 2000 টাকা খরচা পড়ে জনপ্রতি। আমরা যেহেতু প্যাকেজে ছিলাম, আমাদের ভাড়াটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। আমরা স্মৃতি ভ্যালি ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের সাথে। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া এই ট্যুরটা আপনারা নিজেরাও করতে পারেন। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ট্যুর পিকার্সের সাথে। আমরা এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় ট্যুর করেছি ওনাদের সাথে। আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের প্ল্যানটা ছিল কিছুটা এইরকম: 7 রাত 8 দিনের ট্যুর, যার প্রথম দিন স্টে ছিল নারকান্ডাতে, তারপর সাংলা, কালপা, হুরলিং, কাজা, লোসার,
লোসার থেকে চন্দ্রতাল হয়ে আমরা মানালি চলে গিয়েছিলাম। চন্দ্রতালে আমাদের স্টে ছিল না, তবে আপনারা চাইলে চন্দ্রতালেও স্টে করতে পারেন। সেক্ষেত্রে লোসারে আপনাদের স্টে থাকবে না। এবং লাস্টে মানালিতে একদিন স্টে করে পরের দিন আমরা ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। এই খরচাটা চণ্ডীগড় টু চণ্ডীগড় ট্যুরের খরচা। এই সম্পূর্ণ ট্যুরটা করার জন্য আপনারা যদি 6 জন যান তাহলে খরচা পড়বে 16,800 টাকা করে জনপ্রতি। ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকবে থাকা, খাওয়া, ঘোরা। খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে, লাঞ্চটা আপনাদের আলাদা করে করতে হবে। আপনারা যদি 12 জন এই ট্যুরটা করেন সেক্ষেত্রে খরচা পড়বে 14,999 টাকা করে। এই ট্যুরে আমরা 3 জন ছিলাম, আমি, রাহুল এবং আমার মা। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে পার হেড 3 জনের কত করে খরচা পড়লো। আমরা যেহেতু একটা রুমেই 3 জন অ্যাডজাস্ট করেছিলাম তাই আমাদের পার হেড খরচা পড়েছে 24,000 টাকা করে। খরচ সিজনের ওপর ডিপেন্ড করে বেশি কম হতে পারে। শৈলী আর একটা জিনিস বলেনি, সেটা হচ্ছে আপেলের গার্ডেন ফ্রি রয়েছে। হ্যাঁ, আপেলের বাগান রয়েছে, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু আপেল গাছ আর আপেল গাছ। একটা কথা বলার তার আগে এটা দেখাই যে এই যে চা অর্ডার করেছিলাম দিয়ে গেছে, দারুণ এনজয় করব জায়গাটাকে গরম চায়ের সাথে। আরেকটা কথা হচ্ছে আমরা তো এখন যখন এসেছি এখন আপেল গাছে আপেল ছোট ছোট। এবার এই আপেল গাছে যখন মানে আপেলের সিজন হয় তখনও তো অনেকেই আপনারা ঘুরতে আসেন। সবার জন্য কথাটা নয়, কিছু মানুষের জন্য এই কথাটা, যারা এই আপেল গাছগুলো দেখে আপেল গাছ থেকে নিজের লোভ সামলাতে না পেরে আপেল পেড়ে নেবেন তাদের জন্য। একদম কাছে আপেল, আর হিমাচল বা পাহাড়ি জায়গার লোকরা না খুব বিশ্বস্ত হয়, তাই ওনারা আমাদের থেকে এই বিশ্বাসটা এক্সপেক্টও করে। ওনাদের কিন্তু এটাই রুজি রুটি, তাই জন্য এই না বলে আপেল গাছ থেকে পেড়ে নেবেন না। ওনাদের কাছে চাইলে ওনারা অবশ্যই আপেল দেবে। এটা কিন্তু এখানে একটা অপরাধের মতো, মানে জানতে পারলে ফাইন হয়, তবে তাও মনুষ্যত্বের দিক থেকে দেখলে প্লিজ এটা করবেন না। গরম চা আর সাথে এরকম সুন্দর ভিউ। এই হলো ওভারঅল রুমের ভিউ। বেশ বড় মাপের একটা রুম। এখন টাইম আপডেট হচ্ছে 8:55, মানে ওই 9টা মতো বেজে গেছে। ডিনারের টাইমও হয়ে গেছে। ডিনার রুমে দিয়ে যেতে বলেছি, রুম সার্ভিস করে। এছাড়াও ওনাদের ওপরে ডাইনিং হল আছে, চাইলে আপনারা ডাইনিং হলে গিয়েও খেতে পারেন। এই ডিনারটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। ডিনার থাকবে আর ব্রেকফাস্ট থাকবে। ডিনারে আজকে রয়েছে ভাত, আলু ফুলকপির তরকারি, ডিম আর ডাল, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। ওনারা রুটিও প্রোভাইড করে ভাতের সাথে। আমরা রুটি নিইনি, আমাদের এই যা ভাত দিয়েছে তা সাফিসিয়েন্ট, চাইলে আরও ভাত দেবে বলেছে। তো আমরা ডিনারটা করে নিই, দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো সবাইকে গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়ির কাঁটায় সময় আপডেট হচ্ছে 4:52। সকাল সকাল মহাদেবের দর্শনের আশায় এই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, দেখি দেখা যায় কি না। এখনও সানরাইজ হয়নি, আস্তে আস্তে আলো ফুটছে। এই হচ্ছে ভিউ। এখন তো মেঘে ঢাকা, আস্তে আস্তে লেয়ারগুলো খুলছে, দেখা যাক কি হয়। কারণ মহাদেবের দর্শন করবো বলে আরও এখানে আসা। মহাদেবের দর্শন না পেলে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যাবে। দেখা যাক কি হয়। সেই অতি প্রতীক্ষিত ক্ষণ, কাল থেকে যে ক্ষণের জন্য অপেক্ষা করছি সেই ক্ষণ উপস্থিত। চোখের সামনে ভেসে উঠেছে কৈলাস পর্বত এবং মহাদেব, প্রায় 80 ফুটের বড় শিবলিঙ্গ। এই যে কৈলাস পর্বত বরফে ঢাকা, যেমনটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। শিব ঠাকুরের বাড়ি কৈলাস পর্বত বরফে মোড়া, এবং তাতে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে অনেকগুলো রেঞ্জ দেখতে পাওয়া যায়, কিন্তু এত ভালো লাগছে বিশ্বাস করুন, অসাধারণ লাগছে, অসাধারণ। এই ফিলিংটা, এই জিনিসটা না বলে বোঝানো যাবে না। এটা শুধু আপনারা দু চোখ ভরে দেখুন এবং ফিল করুন। হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় ভগবান শিবের 5টি বাড়ি রয়েছে এবং 5টি বাড়ি হিমালয়ের কোলে অবস্থিত। প্রত্যেকটি বাড়িকেই কৈলাস নামে অভিহিত করা হয়ে থাকে।
বা প্রত্যেকটি বাড়ির নামই কৈলাস। যেমন কৈলাস মানস সরোবর, যা তিব্বতে অবস্থিত, আদি কৈলাস, যা উত্তরাখণ্ডে অবস্থিত, কিন্নর কৈলাস, যা আজ আমরা দর্শন করছি, হিমাচলে অবস্থিত, শ্রীখণ্ড মহাদেব, যা হিমাচলে অবস্থিত, মণি মাহেশ্বর কৈলাস, যা হিমাচলে অবস্থিত। মোটামুটি ভগবান শিবের প্রিয় জায়গা হিমাচল বলা চলে, কারণ সেখানেই 3টে কৈলাস অবস্থিত রয়েছে। ব্রেকফাস্ট দিয়েছে আমাদের রুমেই। প্রচণ্ড রোদের তাপ, জানেন তো। একটা ভালো জিনিস আমাদের ড্রাইভার দাদা কালকে বললো এখানে রোদ এত ব্রাইট হয়, তাই এখানের মানুষদের চোখ ছোট ছোট হয়। যাই হোক, এই সুন্দর ভ্যালি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু অপশান থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আজকে নিয়েছি রুটি আর জিরা আলু। এই জিরা আলুটা আমার ভীষণ ফেভারিট। এই পর্বটা এখানেই শেষ করছি। নেক্সট পর্ব আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শৈলীজ লাইফস্টাইল।